আজ রাইটিং টাস্ক 2-তে আমাদেরকে যে বোথ ভিউজ এসে লিখতে হয় সেগুলো আসলে হচ্ছে ডিসকাশন এসে। এই এসে আপনি সাকসেসফুলি একটি ক্লাসের মাধ্যমে শিখতে পারবেন, আর আজকে আমরা সেই ক্লাসটি করতে যাচ্ছি। তো চলুন বোথ ভিউজ এসে কিভাবে লিখতে হয় সেটি শিখে ফেলি। বোথ ভিউজ এসে লেখার জন্য আমি সবার প্রথমে আপনাকে সাজেস্ট করব আপনি কোয়েশ্চেন পড়ে প্রথমে আইডেন্টিফাই করবেন এটি বোথ ভিউজ এসে কিনা। যেমন এখানে একটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন, এই কোয়েশ্চেনটি যদি আমি পড়ি তাহলেই বুঝতে পারবো, কারণ লাস্টের সেন্টেন্স পড়লেই বোঝা যাবে এটি বোথ ভিউজ এসে। সাম পিপল থিঙ্ক দ্য বেস্ট ওয়ে টু রিডিউস ক্রাইম ইজ টু গিভ লঙ্গার প্রিজন সেন্টেন্সেস, আদার্স বিলিভ দেয়ার আর বেটার মেথডস, ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। সুতরাং এই যে লাস্টে নীল কালিতে লেখা যে লাইনটি আছে সেই লাইন পড়ে বোঝা যাচ্ছে এটি একটি বোথ ভিউজ এসে, মানে ডিসকাশন এসে। এইবার কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে। আপনি যদি খুব সাকসেসফুল একটি বোথ ভিউজ এসে লিখতে চান তাহলে আমি আপনাকে বলবো 4টি বিষয় একটু বিবেচনায় রাখবেন। 4টি বিষয় কি? কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে আপনার কাজ হচ্ছে কোয়েশ্চেন পড়ে আপনাকে টপিক আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি ঠিকমতো টপিক আইডেন্টিফাই করতে না পারেন তাহলে আপনি কিন্তু রং অ্যান্সার দিবেন। টপিকের সাথে মিল রেখে যদি আপনার আনসার না থাকে এখানে কিন্তু আপনার অনেক মার্ক কমে যাবে। সুতরাং টপিক আইডেন্টিফাই করা অনেক গুরুত্বপূর্ণ। তারপরের কাজ হচ্ছে, যেহেতু এটা বোথ ভিউজ এসে আমরা পড়েই বুঝেছি, তাহলে ফার্স্ট ভিউ কোনটি সেটি আইডেন্টিফাই করা, সেকেন্ড ভিউ কোনটি সেটি আইডেন্টিফাই করা, তারপরে হচ্ছে লাস্টের যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সে একটা ট্রিকি পয়েন্ট থাকে। এই সেন্টেন্সে হয় থাকবে ডিসকাস বোথ ভিউজ, এই অংশ দিয়ে কোয়েশ্চেন শেষ হয়ে যাবে। যদি এটি থাকে তাহলে আপনাকে একরকম আনসার দিতে হবে, আবার যদি এরকম থাকে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন, এটুকু যদি থাকে তাহলে আপনাকে কিন্তু অন্যরকম আনসার দিতে হবে। এজন্য এই 4টি বিষয় খুব খেয়াল রাখবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন এই যে 4টি বিষয়ের কথা বললাম আমি এগুলো কিভাবে কোয়েশ্চেন অ্যানালাইসিস করব সেটি দেখে নিই। তো আমাদের কোয়েশ্চেন, সাম পিপল থিঙ্ক দ্য বেস্ট ওয়ে টু রিডিউস ক্রাইম ইজ টু গিভ লঙ্গার প্রিজন সেন্টেন্সেস, আদার্স বিলিভ দেয়ার আর বেটার মেথডস। তো এইখানে আমরা টপিক যেটি পেলাম সেটি হচ্ছে রিডিউসিং ক্রাইম রেট অথবা ক্রাইম রিডাকশন যেটি বলেন সেটি হচ্ছে আমাদের টপিক। শুধু ক্রাইম কিন্তু টপিক না, রিডিউসিং ক্রাইম ইজ আওয়ার টপিক। তারপরে আমাদের ফার্স্ট ভিউ কোনটি? ফার্স্ট ভিউ হচ্ছে প্রথম সেন্টেন্সটি, আর আমাদের সেকেন্ড ভিউ হচ্ছে আদার্স বিলিভ দেয়ার আর বেটার মেথডস। তো এক পক্ষ বিলিভ করে লঙ্গার প্রিজন সেন্টেন্সেস হচ্ছে ক্রাইম রেট কমিয়ে দেবে, আরেক পক্ষ বিলিভ করে এই লঙ্গার প্রিজন সেন্টেন্সের যে আরও বেটার স্ট্র্যাটেজিস আছে যেগুলো দিয়ে আমরা ক্রাইম রিডাকশন করতে পারি। আর লাস্টের যে পয়েন্টটি আপনাদেরকে খুব খেয়াল রাখতে বলেছি সেটি হচ্ছে এটি, ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন যেহেতু আছে, সুতরাং আপনাকে এই কোয়েশ্চেনের আনসারে অবশ্যই অপিনিয়ন দিতে হবে। আর যদি এই পর্যন্ত এসে কোয়েশ্চেন শেষ হয়ে যায়, ডিসকাস বোথ ভিউজ এখানে আসে যদি শেষ হয়ে যায় তাহলে আপনাকে নিজের অপিনিয়ন দিতে হবে না, 2টি ভিউ ডিসকাস করে আপনি কনক্লুশন টেনে দেবেন। যাই হোক, এইভাবে যদি আপনি কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পারেন এবং ফিগার আউট করতে পারেন এই 4টি বিষয়, তাহলে খুব সাকসেসফুল একটি বোথ ভিউজ এসে লিখতে পারবেন, যেগুলোকে আমরা ডিসকাশন এসে বলি। তারপরের পার্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেটি হলো স্ট্রাকচার। আপনাকে একটি স্ট্রাকচার মেনটেন করে বোথ ভিউজ এসে বা ডিসকাশন এসে লিখতে হবে। শুধু এই এসে টাইপের জন্য না, সব এসে টাইপের জন্যই আপনাকে স্ট্রাকচার মেনটেন করতে হবে। তো বোথ ভিউজ এসের জন্য স্ট্রাকচার কি হবে এখানে প্রথমে আমি বলে দিই। স্ট্রাকচার হবে প্যারাগ্রাফের উপর ভিত্তি করে। আপনি এই ধরনের এসে টাইপের জন্য 5 প্যারাগ্রাফ দিতে পারেন অথবা 4 প্যারাগ্রাফ দিতে পারেন। কখন 5 প্যারাগ্রাফ দিবেন, কখন 4 প্যারাগ্রাফ দিবেন সেটি বলে দিচ্ছি। তো আমাদের স্ট্রাকচারের প্রথম যে অংশ সবসময় থাকবে সব এসের জন্য সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশন অংশে বোথ ভিউজ এসের জন্য আমাদেরকে 3টি বিষয় বিবেচনায় রাখতে হবে। একটি হচ্ছে প্যারাফ্রেজিং দ্য কোয়েশ্চেন, দেন মেনশনিং বোথ ভিউজ অ্যান্ড স্টেটিং আওয়ার ওন অপিনিয়ন। এই 3টি বিষয় বিবেচনায় আনতে হবে। আমি বিস্তারিত আলোচনা করবো, একদম উদাহরণ সহ বুঝিয়ে দেবো, সো ডোন্ট ওয়ারি। আমরা সেকেন্ড যে প্যারাগ্রাফটি ইন্ট্রোডিউস করবো সেটি হচ্ছে বডি প্যারাগ্রাফ 1। এটি হচ্ছে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ, কিন্তু বডি প্যারাগ্রাফ 1। ইন্ট্রোডাকশনের পরের যে প্যারাগ্রাফ আসবে সেই প্যারাগ্রাফের নাম হচ্ছে বডি প্যারাগ্রাফ 1। তো এখানে আমরা কি করব, ফার্স্ট ভিউ আলোচনা করব।
ফার্স্ট ভিউ আলোচনা করতে গিয়ে কী কী বিষয়ে বিবেচনা করব বা কিভাবে তুলে ধরবো ফার্স্ট ভিউ সেটি দেখিয়ে দিচ্ছে। প্রথমে হচ্ছে প্রেজেন্ট দ্য ফার্স্ট ভিউ ইন এ টপিক সেন্টেন্স। আপনাকে খুব সুন্দর করে ফার্স্ট যে ভিউটি কোয়েশ্চেন আছে সেটি তুলে ধরতে হবে, তারপরে এটি এক্সপ্লেন করতে হবে, তারপরে রিজনস এবং এক্সাম্পলস দিয়ে সুন্দর করে বুঝিয়ে লিখতে হবে। এবং সেকেন্ড ভিউ আমরা বডি প্যারাগ্রাফ 2-তে দিব। তো এটি হচ্ছে আমাদের থার্ড প্যারাগ্রাফ, কিন্তু বডি প্যারাগ্রাফ 2। এই বডি প্যারাগ্রাফ 2-তে আমরা সেকেন্ড ভিউ তুলে ধরবো। সেকেন্ড ভিউ তুলে ধরার জন্য সেম ফার্স্ট ভিউ আমরা যেভাবে তুলে ধরেছি সেকেন্ড ভিউ সেভাবে তুলে ধরবো। কি করব? সেকেন্ড ভিউ প্রেজেন্ট করব, দেন এটা এক্সপ্লেন করব, রিজনস এবং এক্সাম্পলস দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেব। তারপরের যে প্যারাগ্রাফটি আসবে সেটি হচ্ছে বডি প্যারাগ্রাফ 3। এটি কিন্তু অপশনাল। আমি অপশনাল কেন লিখেছি সেটি বলি। আমি যেমন বলতেছিলাম বোথ ভিউস এর জন্য আপনাকে 5টি প্যারাগ্রাফও লিখতে হতে পারে, আবার 4টি প্যারাগ্রাফও লিখতে হতে পারে। আমাদের কোয়েশ্চেনের কথা মনে আছে? কোয়েশ্চেনে কিন্তু লেখা ছিল ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। যদি এটি বলে যে গিভ ইউর ওপিনিয়ন, তাহলে আপনি এই বডি প্যারাগ্রাফ 3 লিখবেন। এই কারণে এটি অপশনাল। তো এই বডি প্যারাগ্রাফ 3 তখনই আপনি দিবেন যদি আপনার অপিনিয়ন চাই। তো অপিনিয়ন আপনি কি করবেন? অপিনিয়নে আপনি নিজের জাস্টিফিকেশন অনুযায়ী সুন্দর করে আপনার অপিনিয়নটি দিয়ে দিবেন। তো অপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, ফার্স্ট ভিউ এবং সেকেন্ড ভিউ যেহেতু আলোচনা করেছেন, এই দুটি আলোচনার আলোকে আপনার অপিনিয়ন কি সেটি আপনি দেওয়ার চেষ্টা করবেন। তারপরের যে আমাদের লাস্ট প্যারাগ্রাফ সেটি হচ্ছে কনক্লুশন। কনক্লুশন প্যারাগ্রাফে আমরা কি করব? উই উইল সামারাইজ বোথ ভিউস। তো এখানে সামারাইজ করতে যাব হচ্ছে বোথ ভিউস ডেফিনেটলি, কিন্তু কোয়েশ্চেনে যদি শুধু থাকে ডিসকাস বোথ ভিউস, তাহলে আমরা এখানে সামারাইজ করেই রেখে দেব। কিন্তু আমার অপিনিয়ন যদি চাওয়া হয় তখনই শুধু আমরা উই উইল রিস্টেট আওয়ার অপিনিয়ন, না হলে নয়। এই ট্রিকি পয়েন্টগুলো যদি আপনি মনে রাখতে পারেন এবং সেগুলো সুন্দর করে পুট করতে পারেন, আপনার আইএলটিএস রাইটিং টাস্ক 2-তে অনেক ভালো স্কোর আসবে। এই বিষয়গুলো আসলে অনেকে গুলিয়ে ফেলে, অনেকে এগুলো এক্সপ্লেন করতে গিয়ে একটু ঝামেলা করে ফেলে, বিস্তারিত এক্সপ্লেন করতে গিয়ে বা জটিল করে ফেলে। আমি আপনাদেরকে একদম সহজ স্ট্রাকচার দিয়ে দিলাম এবং এই স্ট্রাকচারের আলোকে আমি একটি স্যাম্পল অ্যান্সার এক্সপ্লেন করে দিচ্ছি এবং কানেক্ট করে দিচ্ছি। প্রতিটি বিষয় এখানে যা আমি রেখেছি সব কানেক্ট করে দেব। এই কানেকশন আপনাকে সুন্দরভাবে এই এসে লিখতে সাহায্য করবে। আর আমি এই স্যাম্পল আনসারটি নিয়েছি সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 বইটি থেকে। তো চলুন এবার আমাদের লেখার পালা। আমরা কিভাবে ইন্ট্রোডাকশন লিখব, বডি প্যারাগ্রাফ 1 লিখব, বডি প্যারাগ্রাফ 2 লিখব, বা বডি প্যারাগ্রাফ 3 এবং কনক্লুশন লিখব। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন পার্টে চলে আসি। তো এই ইন্ট্রোডাকশন পার্টে আমাদেরকে মনে আছে যে আমরা কি 3টি বিষয় রাখতে চেয়েছিলাম ইন্ট্রোডাকশনে? সেটি হচ্ছে আমি কর্নারে ছোট্ট করে রেখে দিয়েছি। প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, মেনশন বোথ ভিউস অ্যান্ড স্টেট ইউর ওন অপিনিয়ন। এই 3টি বিষয় আপনার ইন্ট্রোডাকশনে বিবেচনা করতে হবে। তো এখানে আমি একটি স্যাম্পল ইন্ট্রোডাকশন নিয়েছি আমাদের যে কোয়েশ্চেনটি ছিল সেই কোয়েশ্চেনের আলোকে। তো এই কোয়েশ্চেন যে ছিল সেই কোয়েশ্চেনটি আমি নিচে রেখে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়, আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। তো কোয়েশ্চেন ছিল এটি, সাম পিপল থিঙ্ক দ্য বেস্ট ওয়ে টু রিডিউস ক্রাইম ইজ টু গিভ লঙ্গার প্রিজন সেন্টেন্সেস, আদার্স বিলিভ দেয়ার আর বেটার মেথডস, ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। তো আমরা এটির প্যারাফ্রেজিং, প্রথমে আসে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। এই যে কোয়েশ্চেনের প্যারাফ্রেজ করব, শুধু প্যারাফ্রেজ করলে কি হবে? না, আরও সেন্টেন্সেস দিতে হবে। এই জন্য আমি 3টি সেন্টেন্স রেখেছি। তো দেখেন এই 3টি সেন্টেন্সের প্রথম সেন্টেন্স আমি কালো কালিতে রেখেছি, মাঝখানের সেন্টেন্সটি আমি রেখেছি গ্রিন, আর পরেরটি হচ্ছে ব্ল্যাক অ্যাগেন। তো এইখানে গ্রিন কালার যে অংশটুকু রেখেছি এটি হচ্ছে আমার কোয়েশ্চেনের প্যারাফ্রেজিং। আমি আপনাদেরকে বলবো, হাইলি রিকোয়েস্ট করব যে আপনি যখন কোয়েশ্চেনের প্যারাফ্রেজিং করবেন এটি সেকেন্ড লাইনে লেখার চেষ্টা করবেন, ফার্স্ট লাইনে না। তাহলে ফার্স্ট লাইনে আপনি কি লিখবেন? এই ফার্স্ট লাইনকে আমি বিটি বলি। বিটি মানে ব্যাকগ্রাউন্ড অফ দ্য টপিক। মনে আছে আমরা এই কোয়েশ্চেনের টপিক আইডেন্টিফাই করেছিলাম রিডিউসিং ক্রাইম। রিডিউসিং ক্রাইম। তো রিডিউসিং ক্রাইমের সাথে কারা জড়িত? পলিসি মেকাররা। এই জন্য আমি এটির একটি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন এখানে অ্যাড করেছি। সেটি কি? ক্রাইম প্রিভেনশন রিমেইনস আ ক্রিটিক্যাল ইস্যু ফর পলিসি মেকার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এটি কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন এই টপিকটির জন্য। এই টপিক রিলেটেড ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি, একদম ক্লিয়ার কাট। এর বাইরে আপনি কোনো কিছুই চিন্তা করবেন না।
ঠিক আছে, আপনাকে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেওয়ার পর এইবার আপনি এই যে দুটো সেন্টেন্স আছে, সাম পিপল থিঙ্ক দ্য বেস্ট ওয়ে টু রিডিউস ক্রাইম ইজ টু গিভ লঙ্গার প্রিজন সেন্টেন্সেস, আদার বিলিভ দেয়ার আর বেটার মেথডস, এটির প্যারাফ্রেজিং করবো আমরা। প্যারাফ্রেজিং কি, এটা নিয়ে অনেকে অনেক বেশি চিন্তা করে ফেলেন, এত চিন্তা করার দরকার নেই। আমরা অনেকভাবেই একটি সেন্টেন্সকে বা দুটো সেন্টেন্সকে বা একটি প্যাসেজকে প্যারাফ্রেজিং করতে পারি। তো এই প্যারাফ্রেজিংয়ের সবচেয়ে ইজি যে বিষয়টি আপনি মনে রাখবেন সেটি হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন চেঞ্জ করে আপনি প্যারাফ্রেজিং করতে পারেন। যেমন অ্যাক্টিভ সেন্টেন্স থাকলে প্যাসিভে লিখতে পারেন, আবার কমপ্লেক্স সেন্টেন্স থাকলে সিম্পল সেন্টেন্স থাকলে কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারেন। আর এই প্যারাফ্রেজিং করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আপনার সিনোনিমাস ওয়ার্ড ইউজ করা। তো এইখানে আপনি দেখেন দুটো সিম্পল সেন্টেন্স আছে। Some people think the best way to reduce crime is to give longer prison sentences, আবার ফুল স্টপ দিয়ে দিয়েছে, আদার্স বিলিভ দেয়ার আর বেটার মেথডস। এখানে দুটো সিম্পল সেন্টেন্সকে আমি জাস্ট এখানে কমপ্লেক্স করে দিয়েছি, আর কিছু সিনোনিমাস ওয়ার্ড ইউজ করার চেষ্টা করেছি। তো আমি কিভাবে এটি করেছি দেখাই। ওয়াইল দিয়ে আমি শুরু করেছি, আমরা জানি ওয়াইল দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স শুরু হয়। সো এই ওয়াইল দিয়ে কমা পর্যন্ত আমি একটি ভিউ রেখেছি এবং সেকেন্ড ভিউটি পরে রেখে দিয়েছি কমার পরে। সো হোয়াইল সাম আর্গু দ্যাট ইম্পোজিং লঙ্গার প্রিজন সেন্টেন্সেস ক্যান ইফেক্টিভলি ডিটার ক্রাইম, আদার্স কন্টেন্ট দ্যাট অল্টারনেটিভ স্ট্র্যাটেজিস আর মোর ইফেক্টিভ। এখানে দেখেন অল্টারনেটিভ স্ট্র্যাটেজিস মানে বেটার মেথডস এর সিনোনিমাস এক্সপ্রেশন হিসেবে নেওয়া হয়েছে। তো এই যে আমি সিম্পল দুটো সেন্টেন্সকে কমপ্লেক্স করে দিলাম, এটি হচ্ছে আমার প্যারাফ্রেজিং টেকনিক। আপনি কিন্তু সেম টেকনিক ফলো করতে পারেন। আর লাস্টের সেন্টেন্সকে আমি এসটি বলি। এসটি মানে স্টেটমেন্ট। কিসের স্টেটমেন্ট? আমার অপিনিয়ন বা আমার পুরো এসে কি হবে সেরকম একটি স্টেটমেন্ট লাস্ট সেন্টেন্সে দিয়ে দেব ইন্ট্রোডাকশনের। তো সেই সেন্টেন্সটা আমি কীভাবে সাজিয়েছি দেখেন। দিস এসে উইল এক্সামিন বোথ পার্সপেক্টিভস অ্যান্ড প্রোভাইড মাই ওন অপিনিয়ন। তো এখন দিস এসে উইল এক্সামিন বোথ পার্সপেক্টিভ, যখন আমি বোথ পার্সপেক্টিভ বলেছি তার মানে আমি দুই পার্সপেক্টিভের জন্য দুটো প্যারাগ্রাফ দেবো। এখানে কিন্তু ইনডিরেক্টলি আমি তাই বলেছি, এবং বলেছি প্রোভাইড মাই ওন অপিনিয়ন, তার মানে দুটো প্যারাগ্রাফ দেওয়ার পরে, বডি প্যারাগ্রাফ দেওয়ার পরে আমি আরেকটি প্যারাগ্রাফ দিব যেখানে আমি আমার নিজের অপিনিয়ন তুলে ধরবো। এমনও হতে পারে এই অপিনিয়ন আপনি শুধু কনক্লুশনেও দিতে পারেন, বডি প্যারাগ্রাফ 3 নাও দিতে পারেন, এরকম হতে পারে। তবে আমি আপনাকে এটি সাজেস্ট করব না। খুব স্মুথ একটি প্যারাগ্রাফ লেখার জন্য, আইডিয়া সুন্দর করে পুট করার জন্য আপনাকে কিন্তু উচিত 3টি প্যারাগ্রাফ দেওয়া, 3টি বডি প্যারাগ্রাফ দেওয়া যদি অপিনিয়ন চায়। তো এই হলো আমাদের মোটামুটি ইন্ট্রোডাকশন। হাইলি সাজেস্ট করব 3টি সেন্টেন্স রাখার চেষ্টা করবেন ইন্ট্রোডাকশনে। এটি আপনাকে খুব ভালোভাবে আপনি যা বলতে চান ইন্ট্রোডাকশনে সেটি কিন্তু দিতে বা বলতে সাহায্য করবে। তো ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফের পরে আমাদেরকে যে প্যারাগ্রাফটি লিখতে হবে সেটি হচ্ছে বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1-এ কিন্তু আমাদেরকে ফার্স্ট ভিউ তুলে ধরতে হবে। আর এই ফার্স্ট ভিউ তুলে ধরার জন্য আমি আপনাদেরকে একটি স্ট্রাকচার দিয়েছিলাম। স্ট্রাকচারটি হলো প্রেজেন্ট দ্য ফার্স্ট ভিউ, দেন এক্সপ্লেইন দ্য ভিউ অ্যান্ড গিভ রিজনস অ্যান্ড এক্সাম্পলস। তো এই স্ট্রাকচারটি মেনটেন করে আপনি যদি লিখেন তাহলে খুব সুন্দর একটি বডি প্যারাগ্রাফ 1 দিতে পারবেন। আর চলুন আমরা সেই স্যাম্পল বডি প্যারাগ্রাফ 1টি দেখে নিই। আর আপনাদের কি সেই ফার্স্ট ভিউ মনে আছে? ফার্স্ট ভিউ আসলে আমাদেরকে কী নিয়ে কথা বলতে হবে? ফার্স্ট ভিউ ছিল লঙ্গার প্রিজন সেন্টেন্সেস, মানে কিছু মানুষ বিশ্বাস করে লঙ্গার প্রিজন সেন্টেন্সেস যদি দেওয়া হয় তাহলে ক্রাইমের সংখ্যা সমাজে কমে যাবে। তো সেটি আমি এই স্যাম্পল অ্যান্সারে রাখার চেষ্টা করেছি। মানে এই পুরো প্যারাগ্রাফে আমি এই একটি বিষয় নিয়ে কথা বলবো, সেখানে সেন্টেন্সের সংখ্যা 3 থেকে 4টি হতে পারে। তো প্রথম যে সেন্টেন্সটি আমি দিব সেই সেন্টেন্সটা আমি ফার্স্ট ভিউ তুলে ধরবো এবং একটি টপিক সেন্টেন্সের মাধ্যমে তুলে ধরবো। তো এই সেন্টেন্স যদি আপনি পড়েন এটি একটি টপিক সেন্টেন্স। এখন হয়তো প্রশ্ন করবেন যে টপিক সেন্টেন্স কি? টপিক সেন্টেন্স আমরা বুঝি না বা লিখতে পারি না। আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলে দিই, টপিক সেন্টেন্স হচ্ছে এমন একটি সেন্টেন্স যে সেন্টেন্সের মাধ্যমে আপনি এই প্যারাগ্রাফে কি লিখতে যাচ্ছেন সেই বিষয়টি তুলে ধরে, এবং টপিক সেন্টেন্সে আপনি যে বিষয়টির কথা বলেছেন পুরো প্যারাগ্রাফে কিন্তু আপনাকে সেই বিষয় নিয়েই কথা বলতে হবে। এটি যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি কোহেরেন্স অ্যান্ড কোহেশন সেকশনে অনেক ভালো মার্ক পাবেন। আরেকটি বিষয় মনে রাখবেন, আপনি এসিতে যতগুলো প্যারাগ্রাফ দিচ্ছেন প্রতিটি প্যারাগ্রাফের জন্য একটি করে টপিক সেন্টেন্স অবশ্যই দিবেন।
তো আমি যে স্যাম্পল প্যারাগ্রাফটি এখানে নিয়েছি এটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো যে প্রথম সেন্টেন্সটি ফার্স্ট ভিউ তুলে ধরেছে এবং এটি একটি টপিক সেন্টেন্স এবং এই টপিক সেন্টেন্সে যা বলা হয়েছে পরের সেন্টেন্সগুলোতে সেগুলো নিয়েই আলোচনা করা হয়েছে। তো প্রথম যে সেন্টেন্সটি দিয়েছি সেটি হচ্ছে সাপোর্টার্স অফ লং টার্ম ইমপ্রিজনমেন্ট বিলিভ দ্যাট সিভিয়ার পানিশমেন্ট অ্যাক্টস অ্যাজ এ ডিটারেন্ট, মানে যারা সাপোর্ট করে যে লঙ্কার ইমপ্রিজনমেন্ট দরকার তারা বিশ্বাস করে যে অনেক শাস্তি অনেক বেশি হবে, অনেক সময় ধরে হবে। যদি এটা হয় এটি মানুষের মনে একটি ভীতির জন্ম দেয় এবং সেটি প্রতিরোধমূলক শাস্তি হিসেবে কাজ করে। তো এটি আমাদের টপিক সেন্টেন্স, আমরা ফার্স্ট ভিউ তুলে ধরেছি প্লাস এটি আমাদের টপিক ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে। তো আমাদের পরের সেন্টেন্সটি কি? আমাদের পরের সেন্টেন্সটি হচ্ছে ক্রিমিনালস আর লেস লাইকলি টু এনগেজ ইন ইলিগাল অ্যাক্টিভিটিস ইফ দে ফিয়ার lengthy incarceration। এখন আপনার মনে হতে পারে এইখানে দুটো শব্দ ডিটারেন্ট অ্যান্ড ইনকারসেরেশন, এই শব্দ দুটি অনেক অ্যাডভান্স, এগুলো আমার দরকার নেই, ভুল। এগুলো কঠিন শব্দ না, এগুলো হচ্ছে টপিক স্পেসিফিক ভোকাবুলারি। আমাদের টপিক হচ্ছে ক্রাইম। তো ক্রাইম রিলেটেড আমি এখনো পর্যন্ত যত শব্দ পেয়েছি সব কঠিন মনে হয়, কারণ এই শব্দগুলোর সাথে আসলে আমরা খুব বেশি পরিচিত না। তো ক্রাইম রিলেটেড কোনো কিছু লিখতে হলে আপনার ক্রাইম রিলেটেড ভোকাবুলারি কিন্তু ইউজ করতে হবে। তো এগুলো অ্যাডভান্স ভোকাবুলারি মনে করেন না, প্রয়োজনীয় ভোকাবুলারি টপিক স্পেসিফিক। আপনি লেক্সিক্যালিজের সেকশনে ভালো করতে হলে এরকম টপিক স্পেসিফিক ভোকাবুলারি আপনাকে এনশিওর করতে হবে। আর এরকম টপিক স্পেসিফিক ভোকাবুলারির জন্য সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 বইটি সেরা। এখানে আপনি এরকম টপিক স্পেসিফিক ভোকাবুলারি পাবেন, সাথে মিনিংও কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, এই যে প্রথম সেন্টেন্সে আমি বললাম যে যারা লঙ্গার ইমপ্রিজনমেন্টে বিশ্বাস করে তারা কেন বিশ্বাস করে সেটি কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। কারণ ক্রিমিনালরা যদি এরকম জানে যে হ্যাঁ তাদের অনেক দিনের শাস্তি হবে, তারা কি করে এই কারাবাস অনেক দিন করতে হবে এই চিন্তা করে তারা চিন্তা করে যে না এই ধরনের অপরাধ আমার করা উচিত না। তারপরে এটাকে আমি এক্সাম্পলের মাধ্যমে অ্যানালাইজ করে দিয়েছি। আমি কিন্তু একই টপিকেই আছি, একই বিষয় নিয়ে কথা বলতেছি। ফর এক্সাম্পল, কান্ট্রিজ লাইক সিঙ্গাপুর, মানে সিঙ্গাপুরের মতো দেশ আছে, হুইজ ইম্পোজ হার্শ পেনাল্টিস রিপোর্ট লো ক্রাইম রেটস, মানে হার্শ পেনাল্টি দেয় এবং নিশ্চয়ই লঙ্গার পেনাল্টিস দেয়, সেটার জন্য কি হয় ক্রাইম রেট অনেক কমে গিয়েছে। এটা হচ্ছে উদাহরণ। তো এডিশনালি আমি আরও একটি পয়েন্ট অ্যাড করেছি, সেটিও হচ্ছে লঙ্গার ইমপ্রিজনমেন্ট নিয়েই। সেটি কি এক্সটেন্ডেড সেন্টেন্সেস প্রিভেন্ট ডেঞ্জারাস অফেন্ডার্স ফ্রম রিঅফেন্ডিং ইনশিওরিং পাবলিক সেফটি অ্যান্ড প্রোটেক্টিং সোসাইটি। তো এডিশনালি আরেকটা ইনফরমেশন দিলাম যে এক্সটেন্ডেড সেন্টেন্স মানে বেশি সময় ধরে যদি কাউকে শাস্তি দেওয়া হয়, এটা যদি মানুষ জানে, কেউ যদি একবার অপরাধ করে দ্বিতীয়বার সেই অপরাধে আর জড়ায় না। তো এটি আমি টপিক সেন্টেন্স এবং একটি টপিক নিয়েই পুরো প্যারাগ্রাফে কীভাবে কথা বলতে হয় সেটি নিয়ে কথা বলতেছিলাম। এইবার আমি আপনাদের মিলিয়ে দিই, এখানে যে ছোট্ট আমরা রেখেছিলাম কি বলে স্ট্রাকচার, সেটি প্রেজেন্ট দ্য ফার্স্ট ভিউ তো আমি প্রথম সেন্টেন্সে দিয়েছি, পরে এক্সপ্লেন। আমি কিন্তু সেকেন্ড লাইনে এটি এক্সপ্লেন করেছি যে ক্রিমিনালস আর লেস লাইকলি টু এনগেজ ইন ইলিগাল অ্যাক্টিভিটিস, এটি কিন্তু ফার্স্ট লাইনের এক্সপ্লেনেশন। তারপরে হচ্ছে রিজনস এবং রিজনস কিন্তু এই সেকেন্ড লাইনে রিজনস এবং এক্সপ্লেনেশন দুটোই তুলে ধরা হয়েছে। তারপরে আমি এক্সাম্পলস তুলে ধরেছি। ফর এক্সাম্পল, এত বড় করে এক্সপ্লেন করার দরকার নেই, আপনি চাইলে রিজনস এবং এক্সপ্লেনেশন একই সেন্টেন্সে ব্যবহার করতে পারেন, আর এক্সাম্পল হিসেবে ব্যবহার করেছি। এবং এডিশনালি আরও একটি পয়েন্ট অ্যাড করতে পারেন, যেটি আপনি যে উদাহরণ দিলেন সেটিকে মজবুত করতে পারেন। এই 3-4টি সেন্টেন্স লিখলে আপনার বডি প্যারাগ্রাফ 1 শেষ। এবার চলুন আমাদের নেক্সট প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফ 2-তে চলে যাই। বডি প্যারাগ্রাফ 2-তে আমরা সেকেন্ড ভিউ আলোচনা করব। সেকেন্ড ভিউ আলোচনা করার জন্য সেম স্ট্রাকচার মেনটেন করতে হবে আমাদের। আর আমাদের সেকেন্ড ভিউ মনে আছে, আমাদের সেকেন্ড ভিউ ছিল বেটার মেথডস। তো লঙ্গার ইমপ্রিজনমেন্টের চেয়েও বেটার অনেক মেথডস আছে, এগুলো যদি আমরা মেনটেন করি তাহলে সমাজে ক্রাইম রেট কমে যেতে পারে। সেটি নিয়ে আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ। তো সেকেন্ড প্যারাগ্রাফেও আমি সেম কাজ করেছি, আমি এত এক্সপ্লেন করব না। তো সেকেন্ড প্যারাগ্রাফ আমি কিভাবে শুরু করেছি সেটি অনেক গুরুত্বপূর্ণ, আর সেটি হলো হাউএভার দিয়ে আমি সেকেন্ড প্যারাগ্রাফ শুরু করেছি, মানে সেকেন্ড বডি প্যারাগ্রাফ শুরু করেছি। হাউএভার কেন? দেখেন, কিছু মানুষ এরকম বিশ্বাস করে আর আরেক দল মানুষ এরকম বিশ্বাস করে, মানে এক দল এরকম বিশ্বাস করে আরেক দল এরকম বিশ্বাস করে। তো একজন আরেকজনের অপোজিং ভিউ দিচ্ছে, তাই না? তো প্রথম ভিউ আপনি স্টেট করার পরে সেকেন্ড ভিউ নিয়ে যখন কথা বলবেন, এটি যাই হোক এরা এরকম বিলিভ করলেও
অন্যরা এরকম বিলিভ করে। এই যাই হোক কথাটাকে ভ্যালিডেট করার জন্য এবং সুন্দর করে পুট করার জন্য আপনি সেকেন্ড বডি প্যারাগ্রাফ হাউএভার দিয়ে শুরু করবেন, বিশেষ করে এই ডিসকাশন এসেগুলোতে। আর হাউএভারের সিনোনিম দিতে পারেন কনভার্সলি, অন দ্য আদার হ্যান্ড, হাউএভার, কনভার্সলি, অন দ্য আদার হ্যান্ড, ইনাফ। এই তিনটি মনে রাখলেই হবে, আপনাকে তো ইউজ করতে হবে একটি। তো এই হাউএভার দিয়ে আমি শুরু করেছি। আবার এখানে শুরু করেছি ক্রিটিক্স শব্দটি। তো এখানে একটু বুঝিয়ে দিই, আমি মনে আছে বডি প্যারাগ্রাফ 1-এর জন্য যে শব্দটি নিয়েছিলাম সেই শব্দটি ছিল সাপোর্টার্স, সাপোর্টার্স। আর এখানে আমি শব্দটি নিয়েছি সেটি হচ্ছে ক্রিটিক্স। তো এই ক্রিটিক্স, সাপোর্টার্স এরা কিন্তু নাউন পারসন। নাউন পারসন একটি গ্রামাটিক্যাল টার্ম, আপনি যদি না জেনে থাকেন তাহলে জেনে নিয়েন। আর এই নাউন পারসন কীভাবে ব্যবহার করতে হয়, আইএলটিএস সেন্টেন্সে কীভাবে ব্যবহার করতে হয়, এবং আমি আপনাকে হাইলি সাজেস্ট করব আপনি যখন বোথ ভিউজ এসে লিখতেছেন এই ধরনের নাউন পারসনস ব্যবহার করবেন, আপনার মার্ক অনেক ভালো আসবে। সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 বইটিতে এরকম পেয়ে যাবেন। আমি একটা চ্যাপ্টারে রেখেছি অ্যাডভান্স গ্রামাটিক্যাল রেঞ্জ, সেখানে আপনি এগুলো পেয়ে যাবেন। যাই হোক, এটি আমরা এই স্ট্রাকচার মেনটেন করে লিখেছি কিনা সেটি বলি। আমরা প্রেজেন্ট দ্য সেকেন্ড ভিউ উইথ দ্য টপিক সেন্টেন্স, তো আমরা সেটি করেছি। হাউএভার ক্রিটিক্স আর্গো দ্যাট, মানে অন্যান্য যারা ক্রিটিক্স আছে তারা আর্গো করে, ফোকাসিং সোললি অন প্রিজন টার্মস ডাজ নট ট্যাকেল দ্য রুট কজেস অফ ক্রাইম। তো অন্য যারা আছে তারা বিশ্বাস করে যে এটা একমাত্র মানে একদম ফোকাসিং সোললি শুধু এই প্রিজন, এই লঙ্গার প্রিজন সেন্টেন্সে যদি আমরা বিশ্বাস করি বা এটাতে আটকে থাকি, তাহলে রুট কজ, ক্রাইমের যে রুট কজ আছে সেগুলো কখনোই ট্যাকেল দেওয়া সম্ভব না। এটা তাদের বিলিভ। তো কেন মনে করে তারা এটা? কারণ সোশিও ইকোনমিক ফ্যাক্টরস সাচ এস পভার্টি, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ল্যাক অফ এডুকেশন অফেন ড্রাইভ ইন্ডিভিজুয়ালস টাওয়ার্ড ক্রিমিনাল বিহেভিয়ার। তারা এই কারণে মনে করে, আমি কিন্তু রিজনস দিয়ে দিয়েছি। তো এই কারণে কারা মনে করে যে সমাজে দারিদ্রতা আছে, বেকারত্ব আছে, তারপরে শিক্ষার অভাব আছে, এই কারণে কিন্তু অনেক অপরাধের জন্ম হয়। তো আমরা যদি অপরাধ করলো অনেক দিন শাস্তি দিয়ে দিলাম, এটাই যদি একমাত্র মনে করি তাহলে অনেক সমস্যার সমাধান তো করতে পারবো না, সমাজ থেকে অপরাধ দূর করতে পারবো না। এই দলের লোকেরা এটা বিশ্বাস করে। এখন বলতেছে ইন দিস কনটেক্সট রিহ্যাবিলিটেশন প্রোগ্রামস, তারপরে হচ্ছে এডুকেশনাল ইনিশিয়েটিভস অ্যান্ড সাস্টেনেবল সলিউশনস টু প্রিভেন্ট ফিউচার ক্রাইমস। তো এখানে বলতেছে ইন দিস কনটেক্সট রিহ্যাবিলিটেশন প্রোগ্রামস অ্যান্ড এডুকেশনাল ইনিশিয়েটিভস আর কনসিডার্ড সাস্টেনেবল সলিউশনস। তো সে বলতেছে যে লঙ্গার ইমপ্রিজন্ড সেন্টেন্সের চেয়ে এই দলের লোকেরা বিশ্বাস করে যে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম চালু করা যেতে পারে, এডুকেশনাল ইনিশিয়েটিভ চালু করা যেতে পারে। আমরা যদি এগুলো চালু করতে পারি, এগুলো হচ্ছে বেটার অপশনস। লঙ্গার ইমপ্রিজনমেন্টের চেয়ে বেটার অপশন হচ্ছে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম অ্যান্ড এডুকেশনাল ইনিশিয়েটিভস। এগুলো ইনশিওর করতে পারলে আমরা কী করবো, সাস্টেনেবল সলিউশন দিতে পারবো যেগুলো ফিউচারে ক্রাইম রেট কমিয়ে দেবে। তো এটি কিন্তু একদম খুব লজিক্যালি তুলে ধরা হয়েছে। এখানে রিজনসকে একদম সুন্দর করে এক্সপ্লেইন করে দেওয়া হয়েছে। ইন দিস কনটেক্সট এর মাধ্যমে আমি এক্সপ্লেইন করে দিয়েছি। এখন পরের যে সেন্টেন্সটি আছে সেটি হচ্ছে আমাদের এক্সাম্পল সেন্টেন্স। আমরা বলেছি এক্সপ্লেন করব, রিজনস দিব, দেন এক্সাম্পল দেবো। তো এক্সাম্পল হিসেবে আমি সেন্টেন্স নিয়েছি। তো এই এক্সাম্পল সেন্টেন্সটি একটু অন্যভাবে দেওয়া হয়েছে। তো আমরা সবসময় যেটি করি, ফর এক্সাম্পল প্রথমে রাখি সেন্টেন্সের, কমা দেই, তারপরে লিখি। কিন্তু এখানে আমরা প্রথমে সাবজেক্ট নিয়ে এসেছি, তারপরে কমা দিয়েছি, ফর এক্সাম্পল, দেন কমা দিয়েছি। এগুলো কমার গুরুত্ব অপরিসীম, কোনো কমা মিস করবেন না। যাই হোক, তো এভাবে কিন্তু আপনিও লিখতে পারেন, এক্সামিনারকে একটু অন্যরকম ফ্লেভার দিতেই পারেন, তাই না? তো Norway, for example, adopts a rehabilitative approach and has one of the lowest reoffending rates globally. তো দেখা যাচ্ছে নরওয়েতে এরকম রিহ্যাবিলিটেটিভ অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, রিহ্যাবিলিটেশন, যার মাধ্যমে অফেন্ডিং রেট মানে যারা অপরাধ করে তাদের রেট অনেক কমে গিয়েছে গ্লোবালি। আমি এক্সাম্পলকে ভ্যালিডেট করেছি এবং এখানে আমি তুলে ধরেছি যে এইভাবে যদি এডুকেশন, রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম যদি ইন্ট্রোডিউস করানো যায়, তাহলে যদি অপরাধ করে তো সেই অপরাধী আবার নতুন করে অন্য কোনো অপরাধে জড়ায় না, কারণ তাদেরকে শিক্ষা দেওয়া হয় এবং রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে কারেকশনের আন্ডারে রাখা হয় এবং সেটি তারা করে না। এটি কিন্তু আমি সেকেন্ড প্যারাগ্রাফে সুন্দর করে তুলে ধরেছি। তো সেকেন্ড ভিউ যখন আমি আলোচনা করলাম, আমার টপিক সেন্টেন্স ছিল যে ফোকাসিং সোলি অন প্রিজন টার্মস, মানে লঙ্গার ইমপ্রিজনমেন্ট কখনোই কি করতে পারে না, রুট ক্রসের ট্যাকল দিতে পারে না, রুট কজ কি ক্রাইমের সেটি ট্যাকল দিতে। এটি কিন্তু আমি আলোচনা করেছি এবং পুরো প্যারাগ্রাফে আমি তাই আলোচনা করেছি, এর বাইরে কিছুই আলোচনা করিনি। এটি যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনি আইএলটিএস রাইটিং টাস্ক 2-তে অনেক ভালো স্কোর করবেন।
এইটি আমরা করতে পারি না, আমরা এক জায়গায় থাকতে পারি না, অনেক আইডিয়া দিতেই থাকি, যার কারণে স্মুথ একটি লেখা সম্ভব হয় না। আমরা অনেক আইডিয়া দেওয়ার দরকার নেই, একটি আইডিয়াকে আমরা ডেভেলপ করতে থাকবো এইবার আমাদের নেক্সট প্যারাগ্রাফ হলো বডি প্যারাগ্রাফ 3, যেটি অপশনাল, কারণ এখানে অপিনিয়ন চেয়েছে, সুতরাং আমাকে অপিনিয়ন দিতে হবে। দেখেন আমরা দুটো ভিউ নিয়ে আলোচনা করে ফেলেছি, ফার্স্ট ভিউ, সেকেন্ড ভিউ। এবার আমার মতামত কি, দুই ভিউ অনুযায়ী আমার মতামত হলো, এটি শুরুই করেছি আমি ফ্রম মাই পার্সপেক্টিভ। এরকম শুরু করতে হবে, কারণ এখানে আপনি আপনার অপিনিয়ন দিবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন আপনাদের নিজস্ব অপিনিয়ন দিচ্ছি, তো ইন মাই অপিনিয়ন, ফ্রম মাই পার্সপেক্টিভ, ইন মাই ভিউ, ইট সিমস টু মি দ্যাট, এরকম কিন্তু লিখতে পারেন। তো এরকম অসংখ্য স্টার্টার্স আপনি পেয়ে যাবেন সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 বইটিতে। এই বইয়ে আমি ইনটেনশনালি এরকম স্টার্টার্স রেখেছি, যাতে খুব সাকসেসফুলি আপনি যখন আইএলটিএস রাইটিং টাস্ক 2 লিখতেছেন, যত প্রেশারে আপনি আইএলটিএস রাইটিং টাস্ক 2 লিখেন না কেন, এগুলো যদি অনেক প্র্যাকটিস করেন, তাহলে অটোমেটিকলি এই ধরনের কথা আপনার লেখায় চলে আসবে। তো চলুন আমরা এটি অ্যানালাইসিস করি, আমরা স্ট্রাকচার দিয়েছি কিনা সেটি। সো ফ্রম মাই পার্সপেক্টিভ, while longer prison sentences may be effective for serious offenses, they should not be the only approach. তো আমি কিন্তু এখানে প্রথম যে সেন্টেন্স, এটি আমার টপিক সেন্টেন্স, এখানে বলে দিয়েছি আমি মনে করি যে লঙ্গার ইমপ্রিজন সেন্টেন্সেস হ্যাঁ কিছু ক্ষেত্রে ইফেক্টিভ হতে পারে, কিন্তু এটি অনলি অ্যাপ্রোচ হওয়াটা ঠিক না, এটি আমি বলেছি, এটা আমার অপিনিয়ন। তার মানে আমি সাপোর্ট করি যারা সেকেন্ড ভিউ দিয়েছে তাদেরকে আমি সাপোর্ট করি। সেকেন্ড ভিউতে বলেছিল যে বেটার অপশনস আছে বা বেটার স্ট্র্যাটেজিস আছে, সেগুলোর মাধ্যমে আমরা ক্রাইম রেট কমাতে পারি, আমিও সেটি। তো টপিক সেন্টেন্সে কিন্তু আমি বলেই দিলাম যে আমার অপিনিয়ন কি। তো এই অপিনিয়নকে ভ্যালিডেট করার জন্য আমি আরও দুটো সেন্টেন্স দিয়েছি, সেটি হচ্ছে অ্যাড্রেসিং আন্ডারলাইনিং সোশ্যাল ইস্যুস। তো সোশ্যাল ইস্যুস যেগুলো আছে সেগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে সেগুলো কি করবে, এই ক্রাইম রেট কমিয়ে দেবে। তো এই সোশ্যাল ইস্যুসগুলো কী কী, যেমন প্রভার্টি, ল্যাক অফ এডুকেশন, এগুলো। আর এগুলো প্রিভেন্ট করে যদি ইন্টিগ্রেশন করা যায়, তাহলে এগুলো একটি ক্রুশাল ভূমিকা পালন করবে, এই কথাই আমি এই লাইনে লিখেছি। তারপরে হচ্ছে বাই অফারিং সাপোর্ট অ্যান্ড অপরচুনিটিস টু ভালনারেবল ইন্ডিভিজুয়ালস, যারা ভালনারেবল ইন্ডিভিজুয়ালস বা যারা এগুলোর শিকার হয় বা ক্রাইম করতে চায় না কিন্তু প্রভার্টি, ল্যাক অফ এডুকেশনের জন্য ক্রাইম করে, তাদেরকে যদি অপরচুনিটিস দেওয়া হয়, তাহলে কি হবে, দ্য লাইকলিহুড অফ them choosing criminal paths can be significantly reduced। তো আমি বলেছি যে সম্ভাবনা অনেক কমে যাবে, যারা এরকম ক্রিমিনাল পাথ বেছে নেয় তারা সিগনিফিকেন্টলি এখান থেকে সরে আসবে এবং আলটিমেটলি ক্রাইম রেট কমে যাবে, এই কথাই বলেছি। তো এখানে যখন আমি আমার পার্সপেক্টিভ দিয়েছি, আমি কিন্তু একই কথা বলেছি, একই বিষয় নিয়ে কথা বলেছি এবং পুরো প্যাসেজটাতে আমার অপিনিয়ন তুলে ধরেছে, আমি অপিনিয়নকে ইলাবোরেট করে বর্ণনা করেছি। এটি আপনিও করবেন। আপনি একটি প্যারাগ্রাফ লিখতেছেন, ওই প্যারাগ্রাফের একটি টপিক নিয়ে কথা বলবেন, মানে একটি বিষয় নিয়ে কথা বলে, সেই বিষয়ের বাইরে কোনো কিছু বলবেন। আমাদের আর একটি প্যারাগ্রাফ বাকি আছে, আর সেটি হলো কনক্লুশন প্যারাগ্রাফ। কনক্লুশন প্যারাগ্রাফেও আমরা সেম স্ট্রাকচার মেনটেন করব, ছোট যে স্ট্রাকচার সেটি। আমরা প্রথমে হচ্ছে উইল সামারাইজ বোথ ভিউজ অ্যান্ড রিস্টেট আওয়ার অপিনিয়ন। যেহেতু এই এসেতে আমাদের অপিনিয়ন চেয়েছে, সুতরাং আমাদেরকে অপিনিয়ন রিস্টেট করতে হবে, আর পারলে দুটো যে ভিউ আলোচনা করেছি সেগুলো এখানে পুট করতে হবে। তো সিম্পলি আমি এখানে একটি সেন্টেন্সের মাধ্যমে সেটি তুলে ধরার চেষ্টা করেছি। আমি আপনাকে সাজেস্ট করব, আপনি যখন কনক্লুশন লিখতেছেন অবশ্যই 2 সেন্টেন্সের মধ্যে শেষ করে দিতে, তবে এনশিওর করবেন সেই সেন্টেন্সগুলো যেন কমপ্লেক্স সেন্টেন্সে হয়। তো আমি এখানে লিখেছি ইন কনক্লুশন, আর যখন আপনি এই কনক্লুশন সেন্টেন্স শুরু করতেছেন, হয় ইন কনক্লুশন বা টু কনক্লুড, এই দুটোর একটি দেবেন, অন্য কোনো কিছুই দেওয়ার দরকার নেই। তারপরে একটি কমা দিয়ে আপনি শুরু করবেন। তো আমি বলেছি অলদো ইমপ্রিজনমেন্ট সার্ভস অ্যাজ এ ডিটারেন্ট, আ কম্বাইন্ড অ্যাপ্রোচ দ্যাট এমফাসাইজেস প্রিভেনশন, এডুকেশন, রিহ্যাবিলিটেশন অফার্স আ মোর কম্প্রিহেন্সিভ সলিউশন টু রিডিউসিং ক্রাইম। তো এখানে কিন্তু আমি যেহেতু সাপোর্ট করেছি যে হ্যাঁ শুধু কি করতে পারে না, লঙ্গার ইমপ্রিজনমেন্ট কোনো কিছুর সমাধান দিতে পারে না পুরোপুরি, তো এই জন্য আমরা কি চেষ্টা করব, আমরা আমাদের এমফাসিস করা উচিত প্রিভেনশন, এডুকেশন, রিহ্যাবিলিটেশন, এই বিষয়গুলোর উপর, তাহলে ক্রাইম রেট অনেক কমে যাবে। তো এইখানে আমি টেকনিক্যালি একই সেন্টেন্সে ফার্স্ট ভিউ নিয়ে এসেছি, সেকেন্ড ভিউ নিয়ে এসেছি এবং আমার অপিনিয়নটিও তুলে ধরেছি। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের কারণেই এত বড় একটি আইডিয়া তুলে ধরা সম্ভব হয়েছে, আপনিও তাই করবেন।
সো ডিসকাশন এসে লেখার জন্য আপনার যা যা দরকার সব এই ভিডিওতে শেয়ার করা হয়েছে। আমি যতগুলো কথা বলেছি কোনো এক্সট্রা কথা বলিনি, সব কথা গুরুত্বপূর্ণ। এই কথাগুলো মনে রেখে এবং যে স্ট্রাকচার এবং স্ট্র্যাটেজিস দেখিয়েছি সেগুলো মেনটেন করে বোথ ভিউস এসে মানে ডিসকাশন এসে লেখা প্র্যাকটিস করেন, আপনি অবশ্যই ভালো স্কোর করবেন। আর যেহেতু শিখেই ফেলেছেন লেখা, এখন শুধু প্র্যাকটিস করার পালা। আমি আপনাকে সাজেস্ট করব এগুলো প্র্যাকটিস করার জন্য সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2 বইটি সংগ্রহ করে ফেলেন। এটি আপনাকে ইমেন্সলি হেল্প করবে, কারণ এখানে আপনি স্যাম্পল অ্যান্সার্স পাবেন, স্ট্রাকচারের জন্য আলাদা ডেডিকেটেড চ্যাপ্টার পাবেন, দেন আপনি পাবেন আইডিয়া জেনারেশন, মাইন্ড ম্যাপ, এবং সবচেয়ে বড় কথা টপিক স্পেসিফিক যে ভোকাবুলারি আছে সেগুলোর বাংলা মিনিং পেয়ে যাবেন, প্লাস অ্যাডভান্স গ্রামাটিক্যাল রেঞ্জ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, সেটিও পেয়ে যাবেন। সুতরাং বইটি কালেক্ট করুন এবং ধুমসে প্রিপারেশন নেওয়া শুরু করে দেন। থ্যাংক ইউ।